ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে প্রদীপ রাখিয়া জেলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ওয়ান্স এগেইন তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম। তো গানটা তোমরা কতজন শুনেছো জানি না, বাট আমি গানটা যখন আমার বিয়ে হয়নি বহু আগে শুনেছিলাম, তখন নচিকেতা ইয়াং ছিলেন, ঠিক আছে, মানে মধ্যবয়স্ক ছিলেন। তো তখন থেকে এই গানটা আমি শুনি এবং গানটার লিরিক্সগুলো আমার পুরোটাই মুখস্থ আর গানের মানে সুরটাও আমার মুখস্থ। আজকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে চূড়ান্তভাবে, সেই কারণে ইতিহাস কথাটা সম্পর্কিত এই গানটা আমার বেস্ট মনে হলো। গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গান তো পুরোটা করিনি, জাস্ট মুখরাটুকু গেয়েছি। তো আজকে কন্টেন্ট কি, মানে থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কন্টেন্ট কি। এখন মানে কি বলবো, দারুণ দারুণ সব টপিক আসছে, একটা দুটো ব্লগারকে কেন্দ্র করে, মানে এদিকে টিনা এদিকে ফন্দীপ, এদেরকে কেন্দ্র করে দারুণ দারুণ সব বম্বাস্টিক কন্টেন্ট আসছে। আর সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবো না তা কি আর হয়? প্রথমে আজকে ফন্দীপের ভিডিও যেটা দেখেছি সেখানটায় ঢোকার আগে বলবো কিমাকে নিয়ে কিছু কথা। কিমার গতকালকের লাইভ দেখছিলাম, হ্যাঁ লাইভে কিমা গতকালকে লাইভে আমাদেরকে অনেক কিছু বলেছে, ঠিক আছে। টিনাকে উদ্দেশ্য করে অনেক কিছু বলেছে, অ্যাকচুয়ালি টিনাকে উদ্দেশ্য করেই বলেছে, সেটা আমাদের কাছে এসেছে। তো টিনাকে উদ্দেশ্য করে কি বলেছে, ছেলেকে এত সহজে আমরা নিয়ে যেতে দেব না। নীল ষষ্ঠীর উপোস করছে, সেটাকে নিয়েও বলল নীল ষষ্ঠীর উপোস করছে, ছেলে আর মায়ের মিল কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। সাইবার থানার ছবি দেখাচ্ছে। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে দিই, যেই সাইবার থানার ছবি দেখানো হয়েছে ওটা হচ্ছে বিধাননগর সাইবার থানার ছবি। টিনা কিন্তু কমিউনিটি পোস্টে শেয়ার করেছে। এক দিদিভাই আমাকে বলেছে যে ওটা টিনা গুগল থেকে সার্চ করে নিয়ে তারপরে ছেড়েছে। না, ওটা গুগল থেকে নিয়ে সার্চ করে তারপরে ছাড়েনি। হ্যাঁ যেতেই পারে, ছাড়া যেতেই পারে, কিন্তু বিষয় রয়েছে, মানে কানেক্টেড রয়েছে। ও যদি গুগল থেকে সার্চ করে নিয়েও ছাড়ে, তার মধ্যেও ওর সাথে বিষয়টা কানেক্টেড রয়েছে, সেই কারণেই কিন্তু ও কমিউনিটি পোস্ট দিয়েছে। আর প্রত্যেককে অ্যালার্ট করে দিই আমি আমার তরফ থেকে যে চুটিয়ে ভিডিও করো এটাই হচ্ছে আমার সচেতনতার বার্তা। বাবা আমি তো সেই লেভেলের হয়ে যাচ্ছি, সমালোচনা এরকম হয়ে যাচ্ছি আমার কথাবার্তা। তো তোমরা চুটিয়ে সমালোচনা করো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ভিডিও টু ভিডিও যদি করো তাহলে তোমাদের কারোর অসুবিধা হবে না, ইনক্লুডিং মি। কারোর অসুবিধা হওয়ার কথা নয়। মুখের ভাষা ঠিক রেখে কাউকে প্রচণ্ড পরিমাণে হার্ট না করে করতে থাকো কন্ট্রোভার্সি, কোনো অসুবিধা নেই। যতটুকু দেখবো ততটুকু নিয়ে ভদ্র ভাষায় নিজের মনোভাব, নিজের মনের কথা এক্সপ্রেস করার অধিকার প্রত্যেকের রয়েছে, ঠিক আছে। তো যেই ছবিটা টিনা কমিউনিটিতে পোস্ট করেছে ওটা এওই না, কিন্তু ওটার পেছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর সেটা খুব তাড়াতাড়ি অনেকে বুঝতে পারবে, একজন না পার্টিকুলার, অনেকে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই সাইবার থানা থেকে ফেরত আসি আবার কিমাতে। কিমা কি বলছিল, সাইবার থানা দেখাচ্ছে আমাদেরকে, সমাজসেবকদেরকে দেখাচ্ছে আমাদেরকে, আরও কত রকম কত কিছু দেখাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি ছেড়ে দেবার পাত্র বা পাত্রী আমরা নই, আমরা লড়াই করব। ভাই তোরা লড়াই না করলে তোদের কন্টেন্ট পাবি কোথার থেকে? কন্টেন্টের জন্য তোরা লড়াই করছিস। গতকালকে তোমরা বিশ্বাস করবে না, একটা ক্রাইম সিরিজ দেখছিলাম, ঠিক আছে। এবার ক্রাইম পেট্রোল না ক্রাইমের পরে আরও কোনো ওয়ার্ড রয়েছে সেটা আমার মনে নেই এই মুহূর্তে, বাট গল্পটা শোনো তোমরা।
ডিটেলসে বলছি না, জাস্ট একটুখানি। সেটা হচ্ছে একটা মা আর ছোট্ট শিশু, ঠিক আছে, মাটাকে ব্রুটালি রেপ করেছে, আর বাচ্চাটাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তো বাচ্চাটার জন্য বাইরে মানে জনগণের ভিড়, হ্যাশট্যাগ সেভ, বাচ্চাটার নাম ছিল সৃষ্টি সিন্ধে, হ্যাশট্যাগ সেভ সৃষ্টি সিন্ধে, খুব মানে নাড়া লাগাচ্ছিল, সাংবাদিকরা উপস্থিত হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চাটা আর সার্ভাইভ করতে পারেনি, বাচ্চাটা মারা যায়। যখন বাচ্চাটা মারা যায় তখন বাচ্চাটা ছবির সামনে ক্যান্ডেল জ্বালানোর মতন শুধুমাত্র একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন, আর কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। কেন এই কথাটা বললাম জানো তো? কারণ রোমাঞ্চ নিতে সবাই হাজির হয়, বাট মিন টাইমে কিন্তু কেউ উপস্থিত থাকে না, এই যে কিমা বলছে না লড়াই করবে, মিন টাইমে ও ধারে পাশে থাকতে পারবে বলে আমার মনে হয় না, ও যদি আসে ও নিজের রিস্ক নিজের হাতে নিয়ে তারপরে আসবে। এই যে বড় বড় বুলি ঝাড়ছে না যে ও কোন ভগবানের দেখা পেয়েছে, সেই ভগবান দূত হিসাবে পাঠিয়েছে, মানে ভগবান ওই ব্যক্তিকে ওদের লাইফে, কিমার লাইফে, তারপরে ফন্দীপের লাইফে দূত হিসাবে পাঠিয়েছে, এরকমটা বলছিল নিজের লাইভে বসে বসে। তো দেখা যাক কোন দূত এসেছে। যদি মানুষের ভালো চায় তাহলে তো দুজনকেই নিরপেক্ষভাবে বিচার করবে, আর যদি মানুষের খারাপ চায় তাহলে তো ওখান থেকে কিক আউট করে বের করে দেওয়া হবে। তো দেখা যাক কি হয় না হয়। আমাদের কাছে তো লুকিয়ে রেখেছে কিমা, আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিমা, শেষ পর্যন্ত তুই থাকবি তো, মানে ময়দানে উপস্থিত থাকবি তো, যখন এটার একটা কনক্লুশন আমাদের সামনে আসবে যে টিনার কাছে ছেলেটা চলে আসছে, ওই টাইমটায় তুই থাকবি তো? থাকিস কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার জন্য, কারণ ফন্দীপদের পরিবারের সিচুয়েশন কি হয় না হয় সেটা দেখার জন্য কিন্তু তোকে ওখানে উপস্থিত থাকতে হবে, আর তোর মুখটা কিন্তু ওখানটায় দেখিয়ে রাখবি, ঢেকে রাখবি না কিন্তু, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আমি এই ধরনের কথা বললে লোকে ভাবে যে আমি থ্রেড দিই। আমি কেন থ্রেড দেবো? আমি কে থ্রেড দেওয়ার? আমি রয়েছি নিজের বাড়িতে খাটের মধ্যে বসে, আমি কিভাবে থ্রেড দিতে পারি, তাই না? তো যাই হোক, যেটা হতে পারে সম্ভাব্য বিষয়গুলো আমি তুলে ধরি, যে এতদিন পর্যন্ত যে পরিমাণে টিনাকে নোংরাভাবে অ্যাটাক করেছে, নোংরা থেকে নোংরাভাবে গালি দিয়েছে, ফিজিক্যালি অ্যাবিউজড করার কথা বলেছে, টর্চার করার কথা বলেছে, তারপরে ওর নামে নানান রকম নোংরা বার্তা মেসেজ ছড়িয়েছে, যার মধ্যে এই যে ওকে প্রেগনেন্ট করা এগুলো তো রয়েইছে, তারপরে প্রেমিকের সঙ্গে নোংরা অবস্থায় নাকি ও দেখেছে সেগুলো রয়েছে, ছেলেকে নিয়ে বহুত বড় একটা মানে কি বলবো ছড়িয়েছে রুমার, সেটা হচ্ছে টিনা নাকি তার ছেলেকে হোস্টেলে রাখবে। এইরকম একটা রুমার কিন্তু কিমার কাছ থেকেই সত্যি কিমার কাছ থেকেই শোনা গেছে। তো যে টিনার সম্পর্কে এবং টিনার ছেলেকে নিয়ে এত বড় বড় রটিয়েছে, তাকে সে সামনে থাকলে কি যে হবে আমি সেটাই ভাবছি। তো কিমা, সেফ দূরত্ব বজায় রাখিস কিন্তু, তোর ভালোর জন্য বলছি। আর তুই যদি ভাবিস শাড়ি পরে সমাজসেবিকা হয়ে গেলি, তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলার নেই এই কিমার এই সমাজসেবী সম্পর্কে, কিন্তু কিমার সম্পর্কে আরো বলা রয়েছে। কিমার সমাজসেবী সম্পর্কে বলা নেই, কিমার সম্পর্কে বলা রয়েছে। সেটা হচ্ছে কিমা বলছে এখন থেকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি, মানে এই যে ছেলেকে যেতে দেবে না টিনার কাছে, লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি, এবং আমরা কি কাজ করছি না করছি সেটা একান্তই গোপনে চুপি চুপি করব, তোমাদেরকে কিন্তু বলবো না, মানে আমাদেরকে অর্থাৎ ভিউয়ার্সদেরকে কিচ্ছু জানাবে না, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, আর ওদিকে টিনা সবকিছু জানিয়ে করছে। যাই হোক, এক একজনের এক এক রকম প্রসেস থাকে। তো কিমা বলছে কোনো কিছু জানাবো না, আমরা লুকিয়ে চুরিয়ে যা করার করব, আর হারলে পরে সেদিন তোমাদেরকে বলবো, অথবা যদি জিতে যাই সেদিন তোমাদেরকে বলবো, অর্থাৎ যখন কনক্লুশন আসবে তখন আমাদেরকে জানাবে যে ও এতদিন কি করেছে, ভেতরে ভেতরে কি করছিল না করছিল সেটা পরে জানাবে। আচ্ছা, এই যে ভেতরে ভেতরে যা করছিল 1 বছর আগে কিমা নিজের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য, নিজের চ্যানেলের গ্রো করার জন্য দিশানি, প্রীতম আর রিমি এই তিনজনের জীবনটাকে নিয়ে কি নোংরাভাবে খেলা করেছে সেটা তো আমাদের সামনে চলেই এসেছে। অডিও কলের মাধ্যমে, কল রেকর্ডিং ফাঁসের মাধ্যমে আমরা জেনে নিয়েছি যে এই কিমা নিজে কতটা গাটার, ঠিক আছে, গাটারের কিট, নর্দমার কিট, এবং মানুষকে নর্দমা হতে প্রভোগ করে, মানুষের দুর্বল জায়গাটাকে নিয়ে খেলা করে এবং তাকে ভুল পথে
পরিচালনা করে, সেটা তো আমরা কল রেকর্ডিং শুনে ভালো মতন বুঝতে পেরে গেছি। তো এই নোংরা মহিলা, সত্যি সত্যি এই নোংরা মহিলা চুপি চুপি ফোনদীপের উপকার করছে। মানে দিশানি, প্রীতম, রিমি এদের বাস খাওয়া দেখেও ফোনদীপের মানে মতি ফেরেনি। ফোনদীপ এখনো নিজের ভালোটা বুঝতে পেরে এই মহিলার কাছ থেকে সেফ দূরত্ব বজায় রাখছে না। মানে ফোনদীপ আছলা বাসটা নেবে, তারপরে গিয়ে ফোনদীপ এর আশা বাড়িতে আটকাবে। যেমন কিনা প্রীতম ভাই 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 করতো, তারপরে প্রীতম ছোট লোক মহিলা বলে আক্রমণ করেছে, ফোনদীপও ঠিক সেরকমই করবে। এখন দিদি 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 বলছে, যখন আছলা বাসটা নেবে তখন গিয়ে একে ছোট লোক বলবে, আরও যা খুশি যা বলার, নোংরা, এই সমস্ত বলবে। তবে হ্যাঁ, এই দিনটা অবশ্যই আসবে। প্রীতমের বিষয়টা কিন্তু আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আসবে। 1 বছরের মধ্যে এই জঘন্য নোংরা মহিলাটাকে চিনতে পেরে প্রীতম কিন্তু মুখের উপরে সপাটে জুতোর বাড়ি মেরে দিয়েছে। এইবার পালা হচ্ছে ফোনদীপের। ফোনদীপ কবে এই মহিলাকে জুতোর বাড়িটা মারে। তো যেই কাজ তুই চুপি চুপি করিস কিমা, সেই কাজ সবার সামনে ঠিক মানে এক না একদিন চলেই আসে। আর সেই কাজ যখন তোর, এই যে তোর অসাধারণ কাজ, কারোর সংসার ভাঙা, কাউকে নোংরামি করাতে প্ররোচনা দেওয়া, এইসব কাজ তোর দেখে তোকে সমাজসেবিকার দল বা সমাজসেবীর দল যে কোন জায়গায় জায়গায় লাথ মেরে বের করে দেবে, সেটা একমাত্র তুই অপেক্ষা কর। কারণ তোর এই নোংরা রূপ বাদবাকি সবাই জানতে পেরে গেছে, শুধুমাত্র ফোনদীপের চোখে এখনো পড়েনি। ফোনদীপের চোখে কি পট্টি পরিয়ে রেখেছিস রে তুই কিমা? ফোনদীপের চোখে কি পট্টি পরিয়ে রেখেছিস যে তোর এই নোংরা রূপটা সবাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফোনদীপ দেখতে পাচ্ছে না যে তুই কতখানি নোংরা মেয়ে ছেলে, তুই কতখানি সমাজ থেকে তোকে বহিষ্কার করা উচিত, তুই এতখানি নোংরা জঘন্য মেয়ে ছেলে। বুঝতে পেরেছিস? তো বন্ধুরা, এর আরও কালাচিত্রা আমাদের সামনে আসতে থাকবে, নজর রাখো। যেই চ্যানেল থেকে আসছে সেই চ্যানেলেও নজর রাখো, বা পারলে আমার চ্যানেলেও নজর রাখো। অটোমেটিক্যালি আমি তোমাদের কাছে নিউজ পৌঁছে দেব। দেখো, ফোনদীপদের পরিবার থেকে বাচ্চাটাকে টিনা নিয়ে যাবে নিজের কাছে। তো এটা জানার পর থেকে, এবং ফোনদীপ যবে থেকে বলেছে যে আমরা নিজেদেরকে তৈরি করছি যে বাচ্চাটাকে ছাড়াই আমাদেরকে থাকতে হবে, সেদিন থেকে দর্শকরা ওর ফোনদীপের কমেন্ট বক্সে চোখের জল ঝরাচ্ছে। ঠিক আছে, এটা ভেরি ন্যাচারাল। যারা ওদেরকে ভালোবেসেছে, একতরফা ভালোবেসেছে, টিনাকে ভালোবাসেনি, সেখান থেকে ফোনদীপের হেরে যাওয়া, বাচ্চাটার এখান থেকে চলে যাওয়া ভিউয়ার্সদের কাছে সত্যি কষ্টের, এটা আমি বুঝি। বাট এই যে কিমা, যে কিনা ফোনদীপের বাড়িতে গিয়ে শর্ট ভিডিও করছে, তার মনের মধ্যে কোনো দুঃখ নেই, তার মনের মধ্যে কোনো জায়গা থেকে কোনো রকম কোনো চিহ্নই নেই দুঃখের। অথচ সে মানুষের কাছে প্রিটেন্ড করছে সে নাকি খুব ভালোবাসে, সে বাচ্চাটাকে ভীষণ ভালোবাসে। তাহলে দর্শকরা কান্না করছে, দর্শকদের কষ্ট হচ্ছে, কিমার কষ্ট হচ্ছে না কেন? কারণ কিমার মন বলে কিছু নেই। যে কিনা নিজের স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে ঢলিয়ে বেড়ায়, তার আবার মন কিসের? যদি টিনার মন বলে কিছু না থাকে আর এই কিমা বলে, তাহলে আমিও বলতে পারি কিমার মন বলে কি আছে। বুঝতে পারলে তো? যোগসূত্র একটা জায়গাতেই থাকবে, মানুষ আলাদা হতে পারে, কিন্তু নিয়ম একটাই। অঙ্ক যে হয় না, সে পৃথিবীর এ প্রান্ত হোক আর অন্য প্রান্ত হোক, a+b² তোমার কি যেন বলে রুলস, সূত্র, সেটা কিন্তু সব জায়গাতেই এক থাকবে। বুঝতে পারলাম? তাই টিনা যদি খারাপ হয়, টিনার যদি মন বলে কিছু না থাকে, তাহলে তো কিমারও মন বলে কিছু নেই। তাই ও ওই পরিস্থিতিতে ওখানে গিয়েও শর্ট ভিডিও করছে। আর ফোনদীপ বলছে না, আমাদেরকে দেখাচ্ছে, প্রিটেন্ড করছে খুব কষ্টে রয়েছে, খুব কষ্টে রয়েছে। ফোনদীপ যদি কষ্টে থাকে, ধরো আমাদের বাড়িতে কেউ এসেছে, আমি যদি কষ্টে থাকি, সে আমাদের বাড়িতে এসে মজা মস্তি করতে পারবে? মস্তি করতে পারবে? ফোনদীপরা এতই কষ্টে রয়েছে, ছেলেকে হাতছাড়া করতে হবে, ছেলেকে দিয়ে দিতে হবে। ফোনদীপ তো পুরো নিজেকে সেটেল করে, মানে স্থির করে নিচ্ছে, নিজের মনটাকে স্থির করে নিচ্ছে যে হ্যাঁ, এবার ছেলেকে ছাড়া আমাদের থাকতে হবে। তো সেখানে ফোনদীপ নিজের ভিডিওতে ভাব দেখাচ্ছে যে ওরা খুব কষ্টে নিমজ্জিত রয়েছে, দুঃখে নিমজ্জিত রয়েছে। অথচ এই দুঃখে নিমজ্জিত একটা ফ্যামিলির মধ্যে গিয়ে কিমার মতন একটা মহিলা হেসে খেলে রিলস বানাচ্ছে, আর এটা ওদের দর্শকের চোখে পড়ছে না যে তোমাদের দুঃখে, তোমাদের জন্য আমরা দুঃখে কান্না করছি, আর তোমাদের বাড়িতে গিয়ে ওই কিমা এসে রিলস বানাচ্ছে। তোমাদের কোন জায়গা থেকে দুঃখটা তোমরা পাস করছো? নল কোনো জায়গায় লাগিয়ে রেখেছো, যেখান থেকে তোমরা দুঃখটাকে রিজার্ভ করে রেখে দিচ্ছ, সেভ করে রেখে দিচ্ছ, পরবর্তীকালে আমাদের সামনে যখন ছেলেকে নিয়ে যাবে তখন আমাদের সামনে একবারে ঢালবে। এগুলো না বিচার বিবেচনা করে দেখার বিষয় আছে। কালকে যখন আমার কাছে শর্ট ভিডিও লিঙ্কটা আসলো, আমি তো দেখে অবাক, কি ব্যাপার, কিমার মনের মধ্যে এত কষ্ট, কি পাগল ঠাগল হয়ে গেল, হাসি হয়ে বেরোচ্ছে?
তারপরে ভাবলাম এটা কি আগের, কিন্তু আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল। আজকে যখন ফন্দীপের ভিডিও দেখলাম তখন দেখলাম যে না, কিমার এই শাড়িটাই পরা ছিল, কালকে ওর শর্ট ভিডিওতে এই শাড়িটাই পরা ছিল। তাহলে ভাবো কত কষ্ট, ফন্দীপের ভিউয়ার্সরা কষ্টে চোখের থেকে জল ফেলে ফেলে একেবারে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়, আর এদিকে ফন্দীপের বাড়িতে গিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছে। কতখানি দুঃখে রয়েছে ফন্দীপ, তার পরিবার এবং কিমা। এগুলো হাজারো চেষ্টা করলেও, হাজারো বোঝানোর চেষ্টা করলেও এরা বুঝবে না। শুক্র হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এবার আসি ফন্দীপের ভিডিওতে। আগে ফন্দীপের ভিডিও সম্পর্কে কিছু বলে নিই, তারপরে যে প্রথমে গানটা করেছি ইতিহাস লেখা আঁখি জলে, সেটা নিয়ে বলবো। ভিডিওটা একটুখানি বড় হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফন্দীপের ভিডিওতে প্রথমেই দেখলাম ছেলের সঙ্গে বাবার একটা মিষ্টি সম্পর্ক। তারপরে ফন্দীপ আমাদেরকে দেখালো যে মা এক নাগারে কাজ করছে, মার মন টন ভালো নেই, মন ভালো নেই, অথচ কিমা বাড়িতে চলে আসলো, দিব্য খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে। ব্যাপার স্যাপার কি ফন্দীপ, যখন তুমি একটা জিনিস বলবা আমাদেরকে, যেই জোনটা আমাদের সামনে বা যেই তোমাদের মুড আমাদের সামনে ফার্স্ট থেকে ক্রিয়েট করবা, সেটাকেই তো বজায় রাখার চেষ্টা করবা। তুমি তো বারবার মানে কি বলবো, লাইন চেঞ্জ করো, শুধু লাইন চেঞ্জ করতে থাকো। আর আমি জানতাম বন্ধুরা যে এই বিষয়টা নিয়ে, এই বাচ্চার বিষয়টা নিয়ে ফন্দীপ একটা সুবিশাল প্ল্যান করে রেখেছে, সুবিশাল প্ল্যান করে রেখেছে। প্রত্যেক দিন এই বিষয়টা নিয়েই আমাদের সামনে আসবে এবং ভিউজ কামাবে, ঠিক আছে? প্রত্যেক দিন আমাদের সামনে আসবে আর ভিউজ কামাবে। আজকে আবার ফন্দীপের ইচ্ছে হলো মাকে হেল্প করার, তো মাকে হেল্প করছে, ঘর মুছছে, খুব ভালো কথা, মাকে হেল্প করে দেওয়া, এত বড় বাড়ি, মাকে তো হেল্প করতেই হবে। হেল্পিং হ্যান্ড ওরা জীবনে খুঁজে পাবে না, যবে একটা পুনরায় বিয়ে করবে তখন হবে হেল্পিং হ্যান্ড, বুঝতে পারলে তো? তো যাই হোক, ঘর মুছতে গিয়ে ফন্দীপ বহু কথা বলল। তার মধ্যে কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মানে আমি কন্ট্রোভার্সি করার জন্য কোন কথাগুলি পিক করেছি। সেটা হচ্ছে ছেলেকে ছেড়ে থাকার জন্য নিজেকে প্রস্তুত করছে, ঠিক আছে, যে ছেলেকে ছাড়া থাকতে হবে। তারপরে কি বললো যে এক না এক সময় ওর তো বোধ বুদ্ধি হবে, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত বাচ্চার মায়ের কাছে থাকতে পারে। এবার 18 বছরের পরে বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, তখন সে বাচ্চা থাকে না, তখন সে একটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পুরুষ হয়ে যায়। 18 বছরে পুরুষ প্রাপ্তবয়স্ক না, নাবালকই থাকে, 21 বছরের ছেলে পুরুষ হিসাবে পরিগণিত হয়। তো 18 বছর বয়স হলে পরে ছেলেকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কার কাছে থাকতে চাও। সেই বয়সটা কথা মাথায় রেখে ফন্দীপ বলছে যে যখন তার বোধ বুদ্ধি হবে তখন সে বুঝতে শিখবে যে কোনটা ভালো কোনটা মন্দ, কে ভালো কে খারাপ, আর তখন সে এই বাড়িতে আসবে, এই বাড়িটা ওর জন্য অপেক্ষা করবে, মানে বাচ্চার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? বাচ্চার জন্য অপেক্ষা করবে। এই সমস্ত বাড়ি গাড়ি সব তো ওরই, সবকিছু তো ওরই। বাবা মায়ের আবদার ওর প্রতি বেশি, কারণ বাবা মাই তো ওকে সবসময় দেখাশোনা করে রাখে। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে বলে না ওই আসলের থেকে সুদের দাম বেশি, তো সুদের দাম বেশি, সুদের জন্য কষ্ট হয়ও বেশি। তো সেক্ষেত্রে ফন্দীপের বাবা মায়ের কষ্ট তো হবেই বাচ্চার, এটা নো ডাউট, এটা একদম সত্যি কথা যে কষ্ট তো হবেই, কারণ তারাই সবসময় দেখে রাখে। ফন্দীপ তো ওই যখন ক্যামেরার মধ্যে দেখাতে হয় তখন বাবার ভূমিকা পালন করে, এটা আমার মনে হয়, এটা পার্সোনালি আমার অভিমত, ঠিক আছে? তো তাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো বলছে যখন বড় হবে তখন বোধ বুদ্ধি হবে। সত্যি, যখন বড় হবে তখন বোধ বুদ্ধি হবে, তখন সে বুঝতে শিখবে। 18 বছর হওয়া পর্যন্ত জীবনে আমাদের অনেক পরিবর্তন আসবে, আমাদের জীবনে পরিবর্তন আসবে, টিনার জীবনে পরিবর্তন আসবে, ফন্দীপের জীবনে পরিবর্তন আসবে, অনেক কিছু হবে, লাইফটা অনেক বড়। সবে বাচ্চাটার 3 বছর বয়স, 18 বছর হতে এখনো 15 বছর বাকি। 15 বছরে কি থেকে কি হবে আমরা কেউ কিন্তু জানি না। তো এইটুকু ঠিক, 18 বছর বয়স হওয়া পর্যন্ত বাচ্চাটা অনেক কিছু জানতে শিখবে, অনেক কিছু বুঝতে শিখবে, এবং মার সাথে বাবার সাথে কি হয়েছিল, কি কারণে মা এরকম একটা সম্পর্কে যুক্ত হতে বাধ্য হয়েছিল, সেটাও আশা করছি বুঝতে পারবে, বুঝতে শিখবে। তারপরে তার যা ডিসিশন হবে সেটা আমরা সবাই, যদি ততদিন পর্যন্ত ইউটিউব থাকে, যদি ততদিন আমরা ইউটিউবে থাকি, আমরা অবশ্যই দেখতে পাবো। আর যদি না থাকে তাহলে তো কিছুই জানতে পারলাম না। হ্যাঁ, পার্সোনালি যদি যোগাযোগ থাকে, বজায় থাকে, তাহলে আমরা জানতে পারবো। তো বলছে এই বাড়িঘর তো ওরই, এই বাড়িটা অপেক্ষা করবে ওর জন্য।
তোমাদের মনে আছে যখন ফন্দীপ বলেছিল যে ছেলেকে মানুষ করব, মানুষের মতন মানুষ করব, চ্যালেঞ্জ করলাম। তারপরে ছেলেকে যখন এই প্লে স্কুলে ভর্তি করলো, একদিন ভর্তি করে দিয়ে এসে পরের দিন গেল, মনে হয় দুদিন মনে হয় গেছে, তারপরের দিন থেকে কিন্তু আর যায়নি। ভেরি রিসেন্ট গেছিল সরস্বতী পুজোর খাওয়ার দিন, গিয়ে খেয়ে এসেছিল, আর কিন্তু যায়নি। তো যেই ব্যক্তি বাচ্চার মানে কি বলবো 6-7 মাসের মধ্যে বাচ্চাকে ঠিক মতন টাইমই দিতে পারলো না, স্কুলে দুদিন গিয়ে ব্যাস তারপরে পুরো বাবার উপরে জিম্মেদারি ছেড়ে দিল, সে সুদূর প্রসারী 15 বছর পরে কি হবে না হবে সেই প্ল্যান এখনই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে মপস্টিক নিয়ে আমাদেরকে শোনাচ্ছে। এই এতগুলো বছরে ফন্দীপ যে বিয়ে করবে না তার কি গ্যারান্টি আছে? ফন্দীপ বিয়ে করলে ফন্দীপের যে নেক্সট বাচ্চা হবে না তার কি গ্যারান্টি আছে? আর ফন্দীপ যদি বিয়ে করে, ফন্দীপের যদি বাচ্চা হয়, তখন সব কিছুর ভাগাভাগি শুরু হয়ে যাবে। তাহলে এই যে এখন বলছে এই বাড়ি ওর, এই বাড়ি অপেক্ষা করবে ওর জন্য, সব কিছু ওর, এগুলি বলা ছেলে মানুষই না, বোকামি না? কেন এই ধরনের কথা বলে আমি না বুঝি না। যা সাধারণ বুদ্ধি আছে, সাধারণ একটুখানি বুদ্ধি আছে, তারাও তো মনে হয় বোঝে যে না এতদিনের কথা, আরে আজ থেকে 6 মাস পরে, আজ থেকে একদিন পরে কি হবে আমরা বলতে পারি না, একদিন পরে আমাদের সঙ্গে কি ঘটবে না ঘটবে আমরা বলতে পারি না, ও সুদূর প্রসারী 18 বছর 15 বছর পরে কি হবে সেই প্ল্যান এখন থেকেই করছে। কত যে আর ওই বাচ্চাটার নামে দর্শকদের আই ওয়াশ করবে ফন্দীপ, সেটা ফন্দীপ নিজেই আইডিয়া করে পারে না। এই গেল সিঁড়িতে দাঁড়িয়ে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো। এরপরে আমরা কি দেখলাম যে কিমা এসেছে। কিমা এসেছে, খুব ভালো কথা, ওর তো বাড়িতে আসা যাওয়া যাতায়াত তো আছেই, আর কিমার সেই পার্মানেন্ট টোটোওয়ালা। ভাই এরকম টোটোওয়ালা সবার থাকে না। আমার শ্বশুরমশাইও ডাক্তারের কাছে গেলে টোটোতে করে যায়, কিন্তু সেখানেও টোটো চেঞ্জ করে, মানে ফোনে অনেকজন টোটোওয়ালার সঙ্গেই যোগাযোগ করে রেখেছে আমার শ্বশুরমশাই। কিমার কিন্তু ওই পার্মানেন্ট একটা টোটোওয়ালা, যেখানে যায় সেখানে এই টোটোওয়ালাই যায়, যেখানে ও খায় সেখানে এই টোটোওয়ালাও পাত পেরে খেয়ে আসে। আমি বুঝি না এই টোটোওয়ালার সঙ্গেও এই কিমার এত কিসের সম্পর্ক। এই মহিলাকে বিশ্বাস করা যায় না, ও এক পয়সা দিয়েও বিশ্বাস করা যায় না। এই মহিলার ক্যারেক্টার এতটাই জঘন্য, ঠিক আছে? আর এইরকম একটা মহিলার সঙ্গে কি করে ওই রকম একটা লোক মেশে তাই আমি বুঝি না। কোনো ভদ্র লোক হলে এই ধরনের জঘন্য একটা মহিলার সঙ্গে মিশতো না, বলতো দরকার হয় আমার ভাড়া লাগবে না, তবুও আপনার মতন এরকম অসভ্য নোংরা মহিলার আমার গাড়িতে আমি চড়াবো না। নিশ্চয়ই ওই মহিলার মতনই, নিশ্চয়ই কিমার মতনই ওই লোক, সেই কারণে এদের সঙ্গে এত, যেখানেই যায় সেখানেই নিয়ে যায়। আচ্ছা, খেতে বসেছে। আমি বুঝি না এই যে যারা বলে যে টিনার ছেলেটাকে ফন্দীপের সমস্ত ভিউয়ার্সরা খুব নাকি ভালোবাসে, তাদের চোখে এই জিনিসটা আজকে ধরা পড়লো না, যেটা কিনা আমার চোখে ধরা পড়েছে, যেটা নিয়ে আমি এখন তোমাদের সামনে বলবো। সেটা হচ্ছে বাচ্চাটা আর কিমা এক থালায় খাচ্ছে। এটা কি ফন্দীপের দর্শকরা দেখেনি? এটা কি ফন্দীপের বাবা মা বা ফন্দীপ এরা দেখেনি কেউ? একটা বাচ্চা, তার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম হয়। আমাদের যারা প্রাপ্তবয়স্ক তাদের তুলনায় একটা বাচ্চার ইমিউনিটি পাওয়ার অনেক কম হয়। তাকে রোগ জীবাণু যে কোনো রোগ আক্রমণ করে খুব তাড়াতাড়ি, কারণ তারা খুব সেন্সিটিভ হয়। মাত্র 3টে বছর বয়স, এই বয়সে একমাত্র এই টিনার ছেলেকে দেখলাম, আরও অনেকে আছে, আরও বহু বাচ্চা আছে যারা কিনা নিজের হাতে খায়। আর কিমা একসাথে বসে, আমি প্রথমে ভাবছি কি বাচ্চাটাকে হয়তো খাইয়ে দিচ্ছে, তারপরে দেখলাম না, একই সাথে বসে ও খাচ্ছে। এটা ভালোবাসা প্রদর্শনের কোন জায়গাকার নিয়ম? এরকম করে কি ভালোবাসা প্রদর্শন করা হয়? এতে করে ওর মুখের জীবাণুটা ওই বাচ্চার, ওই 3 বছরের দুধের শিশুর মুখের মধ্যে যাচ্ছে। এই পার্টটুকু আমি টিনাকে বলবো জায়গা মতন পাঠিয়ে দিতে, যে বাবা হয়ে বাচ্চার প্রতি এই সামান্য একটা কর্তব্য বোধ তার নেই, যে বাচ্চাকে যে কোনো কারোর পাতের এঁঠো খাওয়ানোটা খুবই বিপজ্জনক। আর একই সাথে ওই কিমা আধামড়ি বুড়ি বাচ্চাটার সাথে এক থালায় খাচ্ছে। কি দেখাতে চাচ্ছে? ভালোবাসা। ভালোবাসা কখনো কাউকে হার্ম করে না, ভালোবাসা কখনো কাউকে কি যেন বলে অপমান করে না। আর এখানে তো ডাইরেক্ট বাচ্চাটাকে হার্ম করছে। দিনের পর দিন বাচ্চাটার ছবি ওর মতন জঘন্য নোংরা মহিলার চ্যানেলে লাগিয়ে ও বাচ্চাটার তো ভবিষ্যৎ একেবারে শেষই করে দিয়েছে।
আর এখন ডাইরেক্ট ওর শরীরে যাতে খারাপ প্রভাব পড়ে সেই জন্য একই থালায় খাচ্ছে। ফোনদীপের দর্শকরা যে নিতান্তই অন্ধ, আজকে আমার কোনো তাতে ডাউট নেই, কোনো আর সন্দেহ থাকলো না। আজকে যদি কোনো কেয়ারফুল বাবা মার বাড়ির সন্তান হতো না, এরকম নোংরামো করা ঘুচিয়ে দিত। ভালোবাসার নাম করে বাচ্চারা এইভাবে ক্ষতি করা, হার্ম করা ছুটিয়ে দিত। নেহাতি ফোনদীপের মতন ফ্যামিলি বলে এই সব জিনিসগুলোকে আদিক্ষেতা হিসেবে ক্যামেরার সামনে তুলে ধরছে। ফোনদীপ আবার সেটাকে জুম করে দেখাচ্ছে, দেখো পিতি কত ভালো বাতে। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামো বলে। জোর করে করে ক্যামেরাতে শো করা যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ভালোবাসা কখনো দেখানোর অপেক্ষা করে না, দেখাতে হবে, দেখিয়ে মানুষকে বোঝাতে হবে, এটাকে ভালোবাসা বলে না। তো এই গেল একটা পার্ট খাওয়া নিয়ে, যাতে করে ফোনদীপের দর্শকদেরকে পুরোপুরি অন্ধ, মানে একেবারে এদের আর ট্রিটমেন্ট হবে না, এটা বলাই যেতে পারে। লাস্ট পার্ট, সেটা হচ্ছে যখন কিমা ওদের বাড়ি থেকে চলে গেল, তারপরেই ফোনদীপ ছাদে গিয়ে পুনরায় ছেলের কাস্টাডি নিয়ে আবারও কথা বলা শুরু করে দিল। সেটা কি? সেটা হচ্ছে ছেলেকে তো ছাড়বো, ছেলেকে যদি ছাড়তে হয় ছাড়বো, কিন্তু তাই বলে হাতে পায়ে ধরবো না, হাতে পায়ে ধরবো না। এবং হ্যাঁ, তোমরা ভেবো না যে আমি বিনা লড়াইতেই ছেড়ে দেব। এটা কিমা চলে যাওয়ার পরে, অর্থাৎ কিমা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। আর এই যে লড়াইটা হবে না, এই যে ফোনদীপ বলছে লড়াই করব, এই লড়াইয়ের সুবাদে কিমা তার সমাজসেবী না যাকে বলেছে যে ভগবানের দূত, তাকে নিয়ে ঘরে ঢুকবে। বুঝতে পেরেছ? কিমা যেখানে ঢোকে সেখানটায় আগুন লাগবেই লাগবে, এবং কিমা সেখানটায় টিকে থাকার জন্য সবার ব্রেন ওয়াশ করবে। ব্রেন ওয়াশ যে করে দিয়ে গেছে কিমা চলে যাওয়ার পরে, ফোনদীপের যে মানে কি বলে ওটাকে, ডায়ালগ বা মন কি বাত, তাতে করে পুরো ক্লিয়ার যে ফোনদীপ এটা কিমার কথাই নিজের মুখ থেকে বলছে। কারণ ওরা ভালো মতন জানে যে বাচ্চাকে ওরা রাখতে পারবে না, সেই কারণে বলছে ফাইট করব। আগে সিঁড়িতে দাঁড়িয়ে মপস্টিক হাতে নিয়ে ফোনদীপ যখন বললো, তখন কিন্তু বলেই দিয়েছে যে আমরা শুরু করে দিয়েছি, নিজেদেরকে প্রস্তুত করা শুরু করে দিয়েছি যে বাচ্চাকে ছেড়ে আমাদের থাকতে হবে। কিমা যেই ঢুকলো, মাথার মধ্যে ফুসমন্ত্র দিয়ে গেল, তারপরে ফোনদীপ বলা শুরু করলো। তো যাই হোক, কিমা যেখানে যাবে সেখানে চিরফার করবে না, এরকমটা হতে পারে না। কিমা একটা অতীব নোংরা জঘন্য মহিলা, যেখানে যাবে সেই পরিবারকে শেষ করে দিয়ে আসবে। প্রীতম দিশানি পরিবারকে শেষ করে দিয়েছে, এইবার গেল ফোনদীপের বাড়ি। এবার ফোনদীপের বাড়ির পুরো তছনছ, পুরো শিকড় উপড়ে না নেওয়া পর্যন্ত এই মহিলা ছাড়বে না ফোনদীপকে, ঠিক আছে? আর যবে ফোনদীপ বুঝবে তবে অনেক লেট হয়ে যাবে। এইবার আসি ইতিহাস লেখা আঁকি জলে, ইতিহাসের পুনরাবৃত্তি, চরম দুঃখজনক ইতিহাসের পুনরাবৃত্তি পুনরায় ঘটতে চলেছে, ঠিক আছে? সেটা কিভাবে আমি তোমাদেরকে বললাম, এই ভিডিওতেই বললাম যে টিনার ছেলে যদি টিনার কাছে চলে যায়, যদি কারোর কষ্ট হয়, সেটা হচ্ছে ফোনদীপের বাবা মার হবে। কারণ ফোনদীপের বাবা মা টিনার মানে তাদের নাতিকে সত্যি ভালোবাসে, ঠিক আছে? সত্যি ভালোবাসে, তো কষ্ট তাদের হবেই। এবং এই কষ্টটা এনাদের এই বয়সে ভগবান মাথায় লিখে রেখেছিল। এই বয়সে এনারা কন্যা সন্তানকে যেইভাবে অবহেলা করেছে, তাতে করে এনাদের কপালে এই কষ্টটা লেখা ছিল। যেই কষ্ট 3 মাস বয়সে ফোনদীপের বাবা মা নিজের কন্যা সন্তানকে দিয়েছে, এবং সেটা আমার অনুমান নয়, সেটা খোদ সৌমালির বক্তব্য, মুখ থেকে বেরোনো কথা। সেই কষ্ট, যেই মানসিক কষ্ট, দেখো খাওয়া দাওয়া পড়ার কোনো কষ্ট সৌমালি পায়নি, কিন্তু মনের মধ্যে একটা ছিল যে আমার বাবা মা কেন আমাকে নিয়ে যায় না। কারণ যখন সৌমালি বলছে জ্যৈষ্ঠকে এসে যে আমি যেহেতু কন্যা সন্তান ছিলাম তাই আমি অ্যাকসেপ্টেড হইনি, আমার বাবা মার দ্বারা আমি অ্যাকসেপ্টেড হইনি, তার মানে সে কতটা ভেতরে আঘাত পেয়েছে। সে যখন বলেছিল যে যখন আমি বড় হয়েছিলাম আমিও ভাবতাম বাড়ি যাব, ভাইয়ের সাথে খেলা করব, মায়ের আঁচলে মুখটা মুছবো, এই ধরনের যে কথাগুলো বলে, তাহলে ভাবো সে কতখানি একটা তিক্ত মানে অভিজ্ঞতা তার রয়েছে বাবা মাকে নিয়ে, এবং সে কতখানি কষ্ট ফেস করেছে। সে এই বয়সে এসেও বাবা মার কাছ থেকে অনেক কি বলবো কষ্টের সম্মুখীন হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সবার সামনে। যেই সৌমালি তার বাবাকে ইনোসেন্ট বলে দাবি করেছিল, সেই বাবা সৌমালিকে খারাপ ভাষা আক্রমণ করে। খারাপ ভাষা অর্থাৎ এখানে গালিগালাজ নয়, তাকে হার্ট করে কথা বলে, সৌমালিকে হার্ট করে কথা বলেছে, ঠিক আছে?
তো যেই কষ্ট সৌমালি ছোটোর থেকে জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত পাচ্ছে, সেই কষ্ট যতদিন ফন্দীপের বাবা মা বেঁচে থাকবে, এই ছোট্ট বাচ্চাটাকে কেন্দ্র করে তাদের মনেও আসবে। তাদের এই জন্মেরটা এই জন্মেই, পরকাল বলে কিছু নেই। এই জন্মে আমরা যা করব সেই কষ্ট আমাদেরকে এই জন্মেই পেয়ে যেতে হবে। ভগবান কোনো কিছু বাকি রাখবেন না, হিসেব বাকি রাখবেন না, কড়ায় গণ্ডায় মিটিয়ে দেবেন। আজকে আমার এই কথাটা একান্তই আমার নিজের কথা বললাম আমি, যে যেই কন্যা সন্তান হওয়ার জন্য গ্রহণ করেনি তাকে অবহেলা করছিল, আর সেই অবহেলা এমন পর্যায়ে গেছিল যাতে করে খোদ ফন্দীপের নিজের দিদা এসে সোমালিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। অবহেলা এমন চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই পরিবারে আজকে এতগুলো বছর পরে ছেলে সন্তান, পুত্র সন্তান অর্থাৎ নাতি, বাড়ির বংশধর তাই তো বলে, হ্যাঁ, সে কিনা এখন তাদের কাছ থেকে হাতছাড়া হওয়ার সময় চলে এসেছে। তাহলে বলো, এই যে একটা তিক্ত ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটছে, কেমন লাগছে? কেমন লাগছে? এটাকে বলে কর্মা ইজ ব্যাক। বলে না, কর্মা, ধর্মের কল বাতাসে নড়ে, বা কর্মফল, যাই বলো না কেন, এটা হচ্ছে তাই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ নববর্ষ আরও একবার। টাটা।